আসসালামু আলাইকুম। প্রবর্তনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম 2025 এর একটা ডেমো ক্লাস নিব এবং টপিক হচ্ছে ম্যাট্রিক্স। জাস্ট ম্যাট্রিক্স পড়াবো, ডিটারমিনেন্ট আজকে পড়াবো না। তো ম্যাট্রিক্সের আমরা একবারে বেসিক থেকে শুরু করব, অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে যাব। এই ক্লাসটা তোমরা যদি করো, একাডেমিক বা অ্যাডমিশন যে কেউ যদি করো, ম্যাট্রিক্সের সব কনসেপ্ট তোমার কিন্তু জানা হয়ে যাবে। ম্যাট্রিক্স সম্পর্কে তোমার কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো তোমরা অনেকেই অ্যাকচুয়ালি আমাদের ক্লাস কিরকম হয়, কিরকম স্যাম্পল ক্লাস চেয়েছিলে, সো সেই ভিত্তিতে এই কোর্সটার জন্যই হচ্ছে কি আমাদের আজকের এই ডেমো ক্লাসটা নেওয়া। তো কি কি টপিক আমরা কভার করব? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলো তো থাকবেই, সাথে আমরা ম্যাট্রিক্সের স্পেশাল কিছু প্রপার্টি, গুণের স্পেশাল কিছু প্রপার্টি, কিছু অ্যাডভান্স প্রবলেম, ম্যাট্রিক্সের ট্রেস, তারপরে হচ্ছে গিয়ে প্রতিসম, বক্র প্রতিসম ম্যাট্রিক্স, এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। এর পাশাপাশি তোমার ম্যাট্রিক্সের বিভিন্ন ঘাত, স্কয়ার ম্যাট্রিক্সের বিভিন্ন ঘাত, যেমন তোমার সমঘাতী ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স, তারপরে তোমার ধরো শূন্যঘাতী ম্যাট্রিক্স, তো এই ধরনের যে ম্যাট্রিক্সগুলো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং এই সংক্রান্ত অঙ্কগুলোও করব। এর পাশাপাশি আমরা কিছু অ্যাডভান্স টপিক করব, লাইক ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি, এগুলোর রুটগুলোর বিহেভিয়ার কিরকম হয়, বা ক্যালে হ্যামিল্টন থিওরেম দিয়ে আমাদের মানে ইতিমধ্যে যে অঙ্কগুলো এসেছে কোশ্চেন ব্যাংকে, সেই কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়, তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করছি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবা। আচ্ছা, তো যেহেতু আমি বলছি যে এটা একটা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত ক্লাস, আমি বেসিক জিনিসগুলো পড়াবো, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে তোমরা ম্যাট্রিক্স সম্পর্কে কিছু আইডিয়া রাখো। অ্যাডমিশনের ক্লাসগুলো করতে গেলে ম্যাট্রিক্স সম্পর্কে একবারে না জানলে হবে না, কিছু আইডিয়া রাখতে হবে। তো আমি কিছু আইডিয়া রাখো এটা ধরে নিচ্ছি, এবং তারপর আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো টপিকই করাবো। আচ্ছা, ম্যাট্রিক্সটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এই ম্যাট্রিক্স দিয়ে প্রচুর প্রশ্ন বানানো যায় এবং মাথা নষ্ট সব প্রবলেম বানানো যায়, অনেক কঠিন কঠিন প্রবলেম বানানো যায়। তো গতানুগতিক প্রশ্নগুলা খুব একটা আসে না, স্পেশালি বুয়েটে আসে না, যেমন যোগ বিয়োগ বা গুণ। গতানুগতিক যে অঙ্কগুলো সেগুলো আসে না। তুমি যদি বিভিন্ন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো প্রিভিয়াস ইয়ারের, তাহলে দেখবা যে তোমার একটু অন্য ধরনের কোশ্চেন আসে। এবং তুমি যদি মানে একটু অ্যাডভান্স প্রবলেমগুলো দেখো, তাহলে দেখবা যে অ্যাকচুয়ালি তুমি প্র্যাকটিস ছাড়া এই অ্যাডভান্স প্রবলেমগুলো করতে পারতেছো না। তো ম্যাট্রিক্স চ্যাপ্টারটা হচ্ছে কি এরকম, অনেক কঠিন কঠিন প্রশ্ন বানানো যায়, অন্যান্য চ্যাপ্টারের মতো না। যেমন সরল রেখা বা বৃত্ত, মানে জ্যামিতির যে চ্যাপ্টারগুলো, এগুলো কিন্তু তোমার সব থিওরি যদি জানা থাকে, তাহলে কিন্তু তুমি একটা অ্যাটেম্প্ট নিতে পারবা। বাট ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, জাস্ট বইয়ের অঙ্কগুলো করলেই অ্যাকচুয়ালি এনাফ হয় না, তুমি পারবা না। তো যাই হোক, ম্যাট্রিক্স কি বলতেছে? ম্যাট্রিক্স বলতেছে কিছু সংখ্যা বা কিছু উপাদানকে তুমি যদি নির্দিষ্ট নিয়মে কিছু অ্যারেঞ্জ করো, সারি এবং কলামে যদি অ্যারেঞ্জ করো, তাহলে সেটাকে বলতেছে যে ম্যাট্রিক্স। অনেকভাবে এটাকে প্রকাশ করা যায়, স্পেশালি তিনভাবে প্রকাশ করা যায়। এভাবে তুমি থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে পারো, তুমি ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে পারো। কেউ আবার ভুল করে সেকেন্ড ব্র্যাকেট দিও না, সেকেন্ড ব্র্যাকেট দিলে কিন্তু ওটা অন্য জিনিস বুঝায়, সেট বুঝায়। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, অথবা দুইটা এরকম ভার্টিক্যাল দাগ দিয়ে তুমি বুঝাতে পারো। ঠিক আছে, দুইটা ভার্টিক্যাল দাগ দিতে হবে। তুমি যদি একটা দাগ দাও তাহলে আবার নির্ণায়ক বুঝাবে, ঠিক আছে? দুইটা দাগ দিতে হবে। তো স্পেশালি এটা ইউজ করার দরকার নেই, আমরা নর্মালি যেটা করি এইটা ইউজ করি এবং এইটা ইউজ করি, ঠিক আছে? ম্যাট্রিক্সের আসলে কোনো ভ্যালু নাই, ম্যাট্রিক্স হচ্ছে জাস্ট একটা অ্যারেঞ্জমেন্ট, এর কোনো নির্দিষ্ট মান নাই। নির্ণায়কের মান আছে, নির্ণায়কের মান বের করা যায়, বা ম্যাট্রিক্সের মান বের করা যায় না। আর কি বলছি, আচ্ছা এগুলো বলে ফেলছি না। আচ্ছা, তো এবার দেখো, এইটা হচ্ছে গিয়ে তোমার একটা ম্যাট্রিক্সের সাধারণ রূপ। কি করা আছে, কিছু সারি আছে, হরিজন্টাল গুলোকে সারি বলে। আমি একটু লিখি, হরিজন্টাল বরাবর এটাকে বলতেছে হচ্ছে গিয়ে সারি, ঠিক আছে, বা রো। ভার্টিক্যাল যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে গিয়ে সারি, ভার্টিক্যাল যেগুলো আছে এগুলোকে বলতেছে হচ্ছে কি আমরা কলাম। সো এটা হচ্ছে গিয়ে কলাম, এটাও একটা কলাম, এটাও একটা কলাম। সো এরকম তুমি যদি সারি বরাবর দেখো, কতগুলো সারি আছে? সারি আছে এম সংখ্যক, ঠিক আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে চলে আসছে এম নাম্বার পর্যন্ত। কতগুলো কলাম আছে? 1 2 3, এভাবে এন পর্যন্ত। তাহলে এটা হচ্ছে একটা এম বাই এন ম্যাট্রিক্স। তো এই যে আমি লিখলাম এম বাই এন ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার, অর্ডার বা মাত্রা, ঠিক আছে? তাহলে আমি একটু লিখি, এখানে কতগুলো কি কি আছে লিখি ফেলি একটু। সারি আছে কতগুলো বলছিলাম? সারি আছে হচ্ছে গিয়ে এম সংখ্যক, এম সংখ্যক।
কলাম আছে কতগুলো? কলাম আছে n সংখ্যক, ঠিক আছে। মাত্রা বা অর্ডার, এটাকে কি বললাম? মাত্রা বা অর্ডার, এটাকে বললাম m/n। প্রথমে সারি সংখ্যা, তারপরে হচ্ছে গিয়ে কলাম সংখ্যা। মোট উপাদান কয়টা? মোট উপাদান, মোট উপাদান হচ্ছে mn সংখ্যক। খেয়াল করো, এখানে m সংখ্যক সারিতে n সংখ্যক উপাদান আছে, সো টোটাল উপাদান mn সংখ্যক হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি কি করা যায় দেখো তো। এই জিনিসটাকে কি বলা যায়? এই জিনিসটা হচ্ছে, দেখো, কয় নাম্বার সারির কয় নাম্বার উপাদান? 3 নাম্বার সারির 1 নাম্বার উপাদান, ঠিক আছে। এটাকে দেখো, এটা কত? এটা হচ্ছে 2 নাম্বার সারির 3 নাম্বার উপাদান। তার মানে আমি অ্যাকচুয়ালি বলতে পারি যে এ আই জে, এখানে জে অ্যাকচুয়ালি বোঝায় কলাম সংখ্যা, কলাম সংখ্যা, ঠিক আছে। এবং আই দিয়ে কি বোঝায়? আই দিয়ে বোঝায় সারি সংখ্যা। যেমন তোমাকে যদি বলি যে A53, এর মানে হচ্ছে 5 নং সারির 3 নং কলামের উপাদান, ঠিক আছে। 3 নাম্বার কলামের উপাদান। আচ্ছা, কম্প্যাক্ট ফর্মে ম্যাট্রিক্সকে লেখা যায়। কম্প্যাক্ট ফর্মে তুমি কিভাবে ম্যাট্রিক্সকে লিখতে পারবা? কম্প্যাক্ট ফর্মে তুমি যদি ম্যাট্রিক্সকে লিখতে চাও, তাহলে ম্যাট্রিক্সটা হবে এরকম। সাপোজ এ হচ্ছে কি একটা ম্যাট্রিক্স, এটা ইকুয়ালস টু হবে এ আই জে এম বাই এন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্সকে সংক্ষেপে লেখার নিয়ম। এ আই জে, এখানে এ আই জে অ্যাকচুয়ালি কি জিনিস বলতো? এ আই জে হচ্ছে কি উপাদানগুলা। আচ্ছা, উপাদানগুলোর কিন্তু একটা ভালো নাম আছে। উপাদানগুলোর ভালো নাম হচ্ছে ভুক্তি বা এন্ট্রিস, ঠিক আছে। এখানে তুমি যতগুলা দেখতেছো, যে এটা একটা উপাদান, এটা একটা উপাদান, বা এটাকে আমরা বলতে পারি এটা একটা হচ্ছে ভুক্তি, এন্ট্রিস। এটা হচ্ছে গিয়ে একটা ভুক্তি, বা এটা হচ্ছে গিয়ে আরেকটা এন্ট্রি, ঠিক আছে। তাহলে এন্ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা এন্ট্রি বা ভুক্তি। অর্ডার কত? m/n। এখানে i এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত হতে পারবে? i হচ্ছে কি বলছিলাম? i হচ্ছে বলছিলাম সারি, এবং m দিয়ে অ্যাকচুয়ালি আমি সারি সংখ্যা বুঝাই। তার মানে i এর যেই ভ্যালুটা, সেইটা হবে মিনিমাম তোমার সারি হবে একটা, ম্যাক্সিমাম হবে m সংখ্যক, এবং যে হচ্ছে গিয়ে তোমার আরেকটা কি, যে হচ্ছে গিয়ে তোমার কি কলাম সংখ্যা বলছিলাম, তাই না? কলামের ম্যাক্সিমাম ভ্যালু কত? n, মিনিমাম ভ্যালু কত? 1। তার মানে এটা হবে 1n। এইটা হচ্ছে গিয়ে তোমার ম্যাট্রিক্স লেখার কম্প্যাক্ট ফর্ম, ঠিক আছে। আচ্ছা, সো এই গেল সংক্ষেপে ম্যাট্রিক্সের বেসিক ধারণা। আচ্ছা, আর কি আছে এখানে আমাদের? আর একটা এক্সাম্পল করি আমরা। এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা কি বলছে। বলছে যে একটা 3/2 ম্যাট্রিক্স, 3/2 ম্যাট্রিক্স গঠন করো, যেখানে এআইজে, এআইজে মানে কি? এআইজে মানে হচ্ছে গিয়ে মানে ভুক্তি, ভুক্তি বা উপাদানগুলো, ঠিক আছে, এন্ট্রি। তো এন্ট্রিগুলো কিভাবে গঠন করা যাবে? এন্ট্রিগুলো হবে i প্লাস জে ডিভাইডেড বাই 2। i ছিল হচ্ছে তোমার সারি সংখ্যা, জে ছিল কলাম সংখ্যা, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা ভুক্তি কিরকম হবে? প্রত্যেকটা ভুক্তি হবে সারি সংখ্যা প্লাস কলাম নাম্বার, সারি নাম্বার প্লাস কলাম নাম্বারের যোগফলকে 2 দিয়ে ভাগ করে তার অ্যাবসলিউট ভ্যালু। আর ম্যাট্রিক্সটার সাইজ কত দেওয়া আছে? ম্যাট্রিক্সটার সাইজ দেওয়া আছে 3/2। তো ফার্স্টে 3/2 একটা ম্যাট্রিক্স নিয়ে নিই। এ 3/2 একটা ম্যাট্রিক্স নিই। ম্যাট্রিক্সটা কিরকম হবে তাহলে? এ 1 1 1 2, 3টা সারি 2টা কলাম, ঠিক আছে। সো 2টা কলাম নিলাম, 3টা সারি নিতে হবে। এ 2 1, এ 2 2, 3 1, এ 3 2। এখন প্রত্যেকটা উপাদান A11 বের করি। এখানে A11 কত হবে? এই সূত্র মোতাবেক তোমাকে বের করতে হবে, যেটা দেয়া আছে সেটা অনুযায়ী বের করতে হবে। সো 1 + 1 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে গিয়ে 1। A21 কত হবে? i এর ভ্যালু 2, j এর ভ্যালু 1, সো 2 + 1 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে গিয়ে 3/2।
A31 কত হবে, সরি 21 কত হবে? আচ্ছা 1 বের করছো, 21 বের করছি তাই না? তার মানে আমি হচ্ছে গিয়ে বের করি নাই, কি বের করি নাই, 1 2টা বের করি নাই। A12 কত হবে? 1 + 2 / 2, তার মানে হচ্ছে কি 3/2। তো বুঝতে পারতেছি এভাবে একটা একটা করে উপাদান তোমাকে বের করতে হবে। 1টা আমি বের করে দেখালাম, 1 2টা বের করে দেখালাম, 21 বের করে দেখালাম, 2 বের করতে হবে তোমাকে। A22 এটা সমান সমান হচ্ছে গিয়ে 2 + 2 / 2 সমান সমান হচ্ছে গিয়ে কত? 2। আচ্ছা বাকি দুটো বের করে দেই, চারটা যেহেতু বের করলাম বাকি দুটো বের করে দেই। A31 হচ্ছে গিয়ে 3 + 1 / 2, তার মানে হচ্ছে গিয়ে তোমার 2। A32 এটা হবে তোমার 3 + 2 / 2, তার মানে হচ্ছে গিয়ে 5/2। আমার যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা হবে বেসিক্যালি এরকম: 1, তারপরে আছে 3/2, তারপরে আছে 3/2, তারপরে আছে 2, তারপরে আছে 2, 5/2। তো এইভাবে এগুলো হচ্ছে ম্যাট্রিক্স কনস্ট্রাকশনের অঙ্ক। এইভাবে তুমি চাইলে ম্যাট্রিক্স কনস্ট্রাকশনের অঙ্কগুলো করতে পারো। নেক্সট এক্সাম্পল দেখো কি বলছে, একটা ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা 18টা। উপাদান সংখ্যা মানে হচ্ছে টোটাল ভুক্তি কতগুলো আছে, টোটাল এন্ট্রি কতগুলো আছে, টোটাল 18টা এন্ট্রি আছে। ম্যাট্রিক্সটির কতগুলো ভিন্ন ভিন্ন মাত্রা সম্ভব, কতগুলো ভিন্ন ভিন্ন মাত্রা বা অর্ডার সম্ভব, এটা আমাদেরকে বের করতে হবে। অর্ডার বলতে কি বোঝায়? সাপোজ 18টা উপাদান আছে, তো 18টা উপাদানকে তুমি একটা সারিতে লিখতে পারো, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স হবে। বা তুমি একটা কলামে লিখতে পারো, এটা একটা ম্যাট্রিক্স হবে। বা দুইটা দুইটা করে সারি নিয়ে 9টা কলাম করলে এটা হতে পারে, বা 9টা সারি নিয়ে 2টা কলাম করলে এটা হতে পারে। সেরকম টোটাল কতগুলো হবে এটা আমাদেরকে বের করতে হবে। তার মানে বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে, 18কে ফ্যাক্টরাইজ করতে হবে, 18কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তুমি যতভাবে 18কে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা সেটাই হবে তোমার পসিবল নাম্বার অফ অর্ডার, ঠিক আছে। সো 18কে তুমি 1/18 লিখতে পারো, 2/9 লিখতে পারো, 3/6 লিখতে পারো, 6/3 লিখতে পারো, 9/2 লিখতে পারো, 18/1 লিখতে পারো। দ্যাট মিনস এইটা দিয়ে বুঝায় কি, 1/18 সাইজের একটা ম্যাট্রিক্স, 2/9 সাইজের একটা ম্যাট্রিক্স, 3/6 সাইজের একটা ম্যাট্রিক্স, 6/3 সাইজের একটা ম্যাট্রিক্স। এইভাবে টোটাল পসিবল কয়টা, 6টা কম্বিনেশন আমরা দেখতেছি। তার মানে কতগুলা মাত্রা সম্ভব, 6টি মাত্রা সম্ভব, ঠিক আছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি, তোমাকে যদি একটা সংখ্যা দেয়া থাকে, অর্থাৎ উৎপাদকের গুণফল দেয়া থাকে, বা টোটাল কতগুলো উপাদান আছে সেটা যদি তোমাকে দেয়া থাকে, টোটাল কতগুলো উপাদান আছে সেটা যদি তোমাকে দেয়া থাকে, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি ফ্যাক্টরাইজ করে নাম্বার অফ ফ্যাক্টর বা উৎপাদক সংখ্যা এটা কাউন্ট করে তুমি কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারতেছো টোটাল কতগুলো অর্ডার সম্ভব, ঠিক আছে। আচ্ছা তোমাকে যদি বলা হতো যে উপাদান সংখ্যা 1800টা, তাহলে কি হতো? 18 এটা খুব ছোট একটা সংখ্যা। যদি আমি বলতাম যে উপাদান সংখ্যা 1800টা বা 10,000টা উপাদান আছে, ঠিক আছে, 10,000টা উপাদান থাকলে তুমি কিভাবে ফ্যাক্টরাইজ করে বের করতে পারতা? বের করা সম্ভব না, তাই না? ম্যানুয়ালি বের করা সম্ভব না। বাট উৎপাদক সংখ্যা বের করার কিন্তু খুব সুন্দর একটা সূত্র আছে। তুমি যদি সেই সূত্রটা জানো তাহলে কিন্তু তুমি খুব ইজিলি কতগুলো অর্ডার আছে সেটা বের করতে পারবা। দেখো, n যদি যে কোনো একটা সংখ্যা হয় এবং সেটা যদি হয় এরকম p1 টু দি পাওয়ার a1, p2 টু দি পাওয়ার a2, p3 টু দি পাওয়ার a3, এইভাবে মনে করো তুমি লিখলা যে pn টু দি পাওয়ার an, ঠিক আছে, যেখানে p1 p2 p3 pn এগুলো মৌলিক সংখ্যা, ঠিক আছে, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হতে হবে। আমি বুঝাচ্ছি, মৌলিক সংখ্যা a1 a2 a3
an it should be belongs to natural number, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে তোমার উৎপাদক সংখ্যা কিসের উৎপাদক সংখ্যা? n এর উৎপাদক সংখ্যা, ঠিক আছে? n এর উৎপাদক সংখ্যা কতগুলো হবে জানো? পাওয়ার গুলা নিবা, তাদের সাথে এক যোগ করে গুণ করবা। a1 প্লাস 1, a2 প্লাস 1, a3 প্লাস 1, an প্লাস 1। দেখো আমরা খুব সহজে চাইলে এই সূত্রটার সাহায্যে কতগুলো উৎপাদক আছে, একটা সংখ্যার কতগুলো উৎপাদক আছে সেটা খুব সহজে আমরা চাইলে বের করে ফেলতে পারি। এক্সাম্পল দেখো, 10,000-এর উৎপাদক কয়টি? সাপোজ 10,000-এর উৎপাদক কয়টি, এটা হচ্ছে গিয়ে প্রশ্ন, ঠিক আছে? তাহলে 10,000-কে কি করতে হবে? মৌলিক সংখ্যার উৎপাদকীকরণে বিশ্লেষণ করতে হবে। এই যে এইটা হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যায় উৎপাদকীকরণ বা প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো 10,000-এর যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি হবে? 10,000 মানে হচ্ছে গিয়ে 10 কিউব। ফ্যাক্টরাইজেশন কি হলো? হলো না। 10 কিন্তু প্রাইম নাম্বার না, মৌলিক সংখ্যা বলছি। তাহলে আরো ভেঙে দেই, 10 মানে হচ্ছে 2 গুণন 5, সো 2 কিউব গুণন 5 কিউব। খেয়াল করো তো, 2 5 দুইটা কিন্তু মৌলিক সংখ্যা। পাওয়ার কি? পাওয়ার হচ্ছে 3 3, ঠিক আছে? তার মানে দাঁড়াচ্ছে যে 10,000-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে এইটা। তো এর মানে দাঁড়াচ্ছে আমি চাইলে এখান থেকে উৎপাদক সংখ্যাটা বের করে ফেলতে পারি। উৎপাদক সংখ্যা কি হবে বলতো? এই দেখো পাওয়ার গুলো ছিল a1 a2 a3 এভাবে an পর্যন্ত। সো এখানে আমার কি আসছে? উৎপাদক সংখ্যা হচ্ছে a1 প্লাস 1, মানে পাওয়ার, প্রথমটার পাওয়ার প্লাস 1, দ্বিতীয়টার পাওয়ার প্লাস 1, তৃতীয়টার পাওয়ার প্লাস 1, এভাবে চলবে। সো এখানে আমার পাওয়ার গুলো কি কি? পাওয়ার গুলো হচ্ছে একটা 3 আর একটা হচ্ছে 3। সো উৎপাদক সংখ্যা হবে 3 প্লাস 1, 3 প্লাস 1, তার মানে হচ্ছে গিয়ে 16টা উৎপাদক আছে 10,000-এর, 16টা। তুমি চাইলে ম্যানুয়ালি বের করে দেখতে পারো, 16টা উৎপাদক আসবে। সো উৎপাদক সংখ্যাটা কেন পড়াইলাম? উৎপাদক সংখ্যাটা এই কারণে পড়াইলাম যে চাইলে এটা দিয়ে একটা অঙ্ক বের করা যায়, ইভেন ম্যাট্রিক্সে। এটা এমন একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে চলে আসতে পারে। যেমন আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে তোমাকে 10,000টা উপাদান দিয়ে দিছি, কতগুলো ম্যাট্রিক্স তুমি বানাইতে পারবা? 16টা ম্যাট্রিক্স বানাইতে পারবা। 10,000টা উপাদান যদি তোমাকে দেওয়া হয়, সবগুলো ভিন্ন ভিন্ন, বা যদি সেম উপাদানও দেওয়া হয় 10,000টা উপাদান, সো তুমি 16টা ম্যাট্রিক্স বানাতে পারবা, এর বেশি বানাতে পারবা না। ওকে, মুভিং টু নেক্সট কনসেপ্ট। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, ঠিক আছে? প্রথমে আসতে আসতে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সে জাস্ট একটা সারি আছে, কলাম যে কোনো সংখ্যক হতে পারে, বাট সারি থাকবে একটা, এটাকে বলে সারি ম্যাট্রিক্স। এক্সাম্পল দেখো, এক্সাম্পল হচ্ছে এরকম, মনে করো 1 2 3 4 4। সো এটা হচ্ছে কি একটা সারি ম্যাট্রিক্স, কারণ এটার মাত্রাটা হচ্ছে দেখো 1/4, একটা সারি 4টা কলাম। সিমিলারলি কলাম ম্যাট্রিক্স দিয়ে কি বোঝায়? কলাম ম্যাট্রিক্স মানে হচ্ছে কি যে ম্যাট্রিক্সে কলাম সংখ্যা থাকবে একটা। যেমন ধরো যে 1 2 3 4, ঠিক আছে? সো এটার মাত্রাটা কিরকম? এটার সারি আছে 4টা, কলাম আছে একটা। সো যার একটা সারি সেটাকে বলে সারি ম্যাট্রিক্স, যার একটা কলাম তাকে বলে কলাম ম্যাট্রিক্স। তারপরে দেখো বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? তোমরা হয়তো একটু আগে খেয়াল করেছো যে ম্যাট্রিক্স লিখতে গেলে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হওয়াটা নেসেসারি না। যেমন আমরা একটু আগেই দেখলাম একটা সারি 4টা কলাম, 4টা সারি একটা কলাম, তার মানে সারি সংখ্যা বা কলাম সংখ্যা সবসময় সমান হয় না। আয়তকার ম্যাট্রিক্স বলে এটাকে। যদি তোমার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না হয় তাহলে সেটাকে বলে হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স, ঠিক আছে? যেমন এখানে দেখো 3টা সারি 2টা কলাম, 3/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। বাট যদি তোমার সারি এবং কলাম সমান হয়ে যায় তাহলে সেটাকে বলে বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম অঙ্কগুলো কিন্তু তোমার স্কয়ার ম্যাট্রিক্স রিলেটেড। সো স্কয়ার ম্যাট্রিক্স নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব
বাট তার আগে দেখো এখানে 3টা সারি আছে, 3টা কলাম আছে, তার মানে 3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স এটা। ঠিক আছে, আমি একটু বলে নেই, এখানে তোমার এখানে সারি সংখ্যা কলম সংখ্যা হচ্ছে দুইটা সমান। সো এখানে যদি বলি টোটাল উপাদান কয়টা, টোটাল উপাদান হচ্ছে n স্কয়ার সংখ্যক। ঠিক আছে, এখানে যেমন এখানে কি অ্যাকচুয়ালি m ইনটু n, উপাদান সংখ্যা কয়টা, উপাদান সংখ্যা mn, বাট এই ক্ষেত্রে উপাদান সংখ্যাটা কি হবে, উপাদান সংখ্যা n স্কয়ার। সো আয়তাকার ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে গেলে তোমার দুইটা ভ্যালু লাগে, m এর ভ্যালু লাগে, n এর ভ্যালু লাগে, m n দুইটাই লাগে। ঠিক আছে, সারি লাগে কলাম লাগে, দুইটাই লাগে। বাট বর্গ ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে গেলে অ্যাকচুয়ালি একটা সংখ্যা হলেই হয়। তোমাকে মাঝে মাঝে এভাবে বলা থাকবে যে 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। দেখো এখানে বলছি 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তার মানে তোমাকে ধরে নিতে হবে যে সারি আছে 3টা, কলাম আছে 3টা। বাট যদি আয়তাকার ম্যাট্রিক্স হয় তাহলে জাস্ট একটা নাম্বার দিয়ে ডিফাইন করা সম্ভব না, তখন তোমাকে বলা থাকবে 3/2 বা 2/3 এইভাবে বলা থাকবে। শূন্য ম্যাট্রিক্স কি, শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। যেমন এখানে প্রত্যেকটা উপাদান হচ্ছে কি শূন্য, সো এটা হচ্ছে কি একটা শূন্য ম্যাট্রিক্স। যদি কোনো নাল ম্যাট্রিক্স স্কয়ার হয়, অর্থাৎ এটা কিন্তু স্কয়ার নাল ম্যাট্রিক্স না, ঠিক আছে, 3/2 ক্রমের নাল ম্যাট্রিক্স। যদি কোনো স্কয়ার ম্যাট্রিক্স নাল হয় বা নাল ম্যাট্রিক্স যদি স্কয়ার হয়, তাহলে সেটার নির্ণায়কের ভ্যালুটা শূন্য হবে, নির্ণায়কের মান শূন্য হবে। আমরা পরে আরো ডিটেলসে বলবো। আচ্ছা, আপাতত আমরা বর্গ ম্যাট্রিক্স নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, দেখো বর্গ ম্যাট্রিক্স যেহেতু এটা একটা বর্গাকার শেপ, এখানে তুমি একটা কর্ণ আঁকতে পারবা। স্কয়ার ম্যাট্রিক্সে তুমি একটা কর্ণ আঁকতে পারবা, অন্যান্য ম্যাট্রিক্স অর্থাৎ আয়তাকার ম্যাট্রিক্সে তুমি কিন্তু কর্ণ আঁকতে পারবা না। ঠিক আছে, মনে করো একটা ম্যাট্রিক্স দিলাম এরকম 1 2 3 4 5 6, সো এটাকে তুমি কর্ণ আঁকতে পারবা। দেখো এখান থেকে যদি আমি কর্ণ আঁকি, কর্ণ আঁকলে যে এদিক দিয়ে চলে যাচ্ছে, দেখো এটা দিয়ে যাচ্ছে না। সো কর্ণ আঁকা যায় শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স, এবং বর্গ ম্যাট্রিক্সের এই বরাবর যে কর্ণটা থাকে সেটাকে বলে কি প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। তার মানে আমি কি বললাম, মুখ্য কর্ণ বলছি, মুখ্য কর্ণ। ঠিক আছে, মুখ্য কর্ণের উপাদানগুলো কি কি বলতো, মুখ্য কর্ণের উপাদানগুলো হচ্ছে A11 A22 A33, হ্যাঁ, এভাবে AN N, এগুলো হচ্ছে মুখ্য কর্ণের উপাদান। এই যে এই উপাদানগুলো হচ্ছে মুখ্য কর্ণের উপাদান। সংক্ষেপে আমি যদি বলি AI, ঠিক আছে, কারণ এখানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। এটা 1 নম্বর সারির 1 নম্বর কলামের উপাদান, 2 নম্বর সারির 2 নম্বর কলামের উপাদান, এভাবে n তম সারির n তম কলামের উপাদান। সো AI এইটা দিয়ে অ্যাকচুয়ালি তোমার মুখ্য কর্ণের উপাদানগুলোকে বোঝায়। এই ভ্যালুগুলোর জন্য দেখো তো একটু, এই প্রত্যেকটা ভ্যালুর জন্য i এর ভ্যালুটা j এর চেয়ে কম। যেমন ধরো এটা হচ্ছে 1 3, i এর ভ্যালুটা j এর চেয়ে কম, j এর ভ্যালু হচ্ছে 3, i এর ভ্যালু হচ্ছে 1। এখানে যেমন 2n, তার মানে i এর ভ্যালুটা j এর চেয়ে কম। সো এইখানে যে ভ্যালুগুলো আছে সেগুলোর জন্য i এর ভ্যালুটা হবে লেস দেন j। সিমিলারলি এই বরাবর যে উপাদানগুলো আছে অর্থাৎ মুখ্য কর্ণের নিচে যে উপাদানগুলো আছে সেগুলোর জন্য i এর ভ্যালুটা হবে গ্রেটার দেন j। ঠিক আছে, মুখ্য কর্ণের উপাদান সংখ্যা কয়টা, উপাদান সংখ্যা কয়টা, n টি উপাদান আছে। যদি n মাত্রার একটা স্কয়ার ম্যাট্রিক্স হয় তাহলে মুখ্য কর্ণের উপাদান সংখ্যা হবে n সংখ্যক। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা যে মুখ্য কর্ণের উপরে বা নিচে কতগুলো উপাদান আছে? মুখ্য কর্ণের উপরে বা নিচে সমান সংখ্যক উপাদান আছে, এটা তো তুমি জানো। এটা যেহেতু সিমেট্রিক হবে, সিমেট্রিক হলে কর্ণ বরাবর যেহেতু সিমেট্রিক হবে, তার মানে কর্ণের উপরে যতগুলো উপাদান আছে কর্ণের নিচে ততগুলো উপাদান থাকবে। কতগুলো উপাদান থাকবে এটা কি কেউ বলতে পারবা? একটু বের করার চেষ্টা করো দেখি। আচ্ছা, এভাবে দেখো, সাপোজ এখান থেকে দেখো এইটা হচ্ছে কি একটা উপাদান,
তো এই উপাদানটা বাদে এই যে লাস্ট রোতে এই উপাদানটা বাদে কতগুলো উপাদান আছে? n-1 সংখ্যক। কারণ আমরা জানি প্রত্যেকটা সারিতে বা প্রত্যেকটা কলামে n সংখ্যক উপাদান থাকে। তো লাস্টের উপাদানটা যদি বাদ দাও তাহলে n-1 সংখ্যক, তার আগেরটাতে n-2 সংখ্যক, তার আগেরটাতে n-3 সংখ্যক, এভাবে আস্তে 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 তুমি উপাদান সংখ্যা পেয়ে যাবা। ঠিক আছে, মুখ্য কর্ণের উপরে বা নিচে উপাদান সংখ্যা। লাস্টের রোতে থাকবে কতগুলো? n-1 সংখ্যক, n-2 সংখ্যক, n-3 সংখ্যক, এইভাবে 1 পর্যন্ত। এখন আমাকে বলো 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল কত? সমান্তর ধারায় পড়ে আসছো তোমরা, ক্লাস 9-10 সমান্তর ধারায় পড়ে আসছো। 1 থেকে n পর্যন্ত সবগুলা ধনাত্মক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n+1 / 2। তো এখানে 1 থেকে n-1 পর্যন্ত আছে, তার মানে এটা সমষ্টি হবে n-1 × n / 2 সমান সমান n² - n / 2 সংখ্যক। তার মানে কি দাঁড়াচ্ছে বলো? তার মানে এখানে আছে n² - n / 2 সংখ্যক উপাদান। এখানে আছে কতগুলো বলো? n² - n / 2 সংখ্যক উপাদান, এবং কর্ণ বরাবর আছে n সংখ্যক উপাদান। ব্যাপারটা কি বুঝা গেল? দেখো আমি আবার একটু রিপিট করি, ঠিক আছে? আবার একটু রিপিট করি। একটা স্কয়ার ম্যাট্রিক্সের এই যে তোমার 1 নাম্বার উপাদান থেকে শুরু করে একবারে লাস্টের যেই উপাদানটা, এটাতে তুমি যদি ডায়াগোনাল এঁকে দাও তাহলে ডায়াগোনাল বরাবর যে উপাদানগুলো পড়বে সেটাকে বলে হচ্ছে মুখ্য কর্ণের উপাদান, এবং এই কর্ণটাকে বলে হচ্ছে মুখ্য কর্ণ। ঠিক আছে, মুখ্য কর্ণের উপরে বা নিচে সিমেট্রি হওয়ার কারণে সমান সংখ্যক উপাদান থাকবে, এবং উপাদান সংখ্যা হবে কতগুলো? n² - n / 2, n² - n / 2 সংখ্যক। ক্লিয়ার? আচ্ছা, এই গেল হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এই গেল হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এরপরে দেখো কর্ণ ম্যাট্রিক্স কি বলছে। কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেগুলো অশূন্য হবে এবং বাকি সব শূন্য হবে। সবগুলো যে অশূন্য হবে বিষয়টা এরকম না, তোমার মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলা অ্যাটলিস্ট একটা অশূন্য হবে। যেমন ধরো এ যদি একটা কর্ণ ম্যাট্রিক্স হয়, 3/3 একটা কর্ণ ম্যাট্রিক্স যদি আমি লিখি, সাপোজ 3 লিখলাম, -2 লিখলাম, 0 লিখলাম, আর বাকি সব 0, বাকি সব 0। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে এই যে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলা সেগুলোর ভিতরে অ্যাটলিস্ট একটা কিন্তু অশূন্য উপাদান আছে আমাদের। যেহেতু আমাদের অ্যাটলিস্ট একটা অশূন্য উপাদান আছে, তার মানে এই কর্ণটাকে আমরা বলতে পারবো কর্ণ ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3/3 সাইজের একটা কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, determinant of A will be equals to আচ্ছা আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি তারপর এটা দিয়ে বুঝাই। ঠিক আছে, আরেকটা ম্যাট্রিক্স লিখি তারপর এটা দিয়ে বুঝাই। মনে করা যাক যে A যদি এরকম হয়, A 0 0 0 B 0 0 0 C 3/3, তাহলে এইটার ডিটারমিনেন্ট কত হবে জানো? এটার ডিটারমিনেন্ট হবে A B C। সোজা বাংলায় বলি, একটা কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান যে কর্ণ আছে, প্রিন্সিপাল যে ডায়াগোনাল আছে, মুখ্য কর্ণ আছে, সেই মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফলের সমান। মাথা রাখবা, কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফলের সমান। এক্সাম্পল দিই, এ যদি হয় এরকম 2 0 0 0 3 0
0 0 -2, তাহলে ডিটারমিনেন্ট হবে কত? ডিটারমিনেন্ট অফ এ এটা হবে 2 গুণন 3 গুণন -2, তার মানে হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12 -12। বুঝা গেল? এটা গেল কর্ণ ম্যাট্রিক্সের একটা স্পেশাল প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু চাইলে কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্সটা খুব ইজিলি বের করে ফেলতে পারি। আমরা চাইলে কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্সটা খুব ইজিলি বের করে ফেলতে পারি। আচ্ছা, আমি যদিও বলছি আমি নির্ণায়ক পড়াবো না কথাটার মানে হচ্ছে নির্ণায়কের অঙ্কগুলো করাবো না বা নির্ণায়কের প্রপার্টিগুলো নিয়ে আজকে আলোচনা করব না, বাট ম্যাট্রিক্সের যে সকল জায়গায় নির্ণায়ক লাগবে সে সকল জায়গায় আমি টাচ করব। তো এটা গেল হচ্ছে গিয়ে একটা, এটা গেল একটা। সেকেন্ডটা দেখো, সেকেন্ড কি বলছি? সেকেন্ড বলছি যে এ ইনভার্স সমান সমান কি হবে? এ ইনভার্স সমান সমান হবে এর ইনভার্স অর্থাৎ 1/a 0 0 0 1/b 0 0 0 1/c। তার মানে কর্ণ ম্যাট্রিক্স যদি দেয়া থাকে, কর্ণ ম্যাট্রিক্স দেয়া থাকলে নির্ণায়ক বের করা খুবই সহজ, জাস্ট কর্ণ বরাবর উপাদানগুলো গুণ করে দিবা। ইনভার্স বের করা আরো সহজ, জাস্ট কর্ণের উপাদানগুলোর গুণাত্মক বিপরীত নিয়ে নিবা। এ থাকলে 1/a, বি থাকলে 1/b, সি থাকলে 1/c। সো এইভাবে অ্যাকচুয়ালি তুমি খুব ইজিলি ইনভার্স ম্যাট্রিক্সও বের করে ফেলতে পারবা। ফাইন। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি ছিল? তোমার কর্ণ বরাবর যে উপাদানগুলো ছিল সেগুলো কিন্তু সমান হওয়াটা নেসেসারি ছিল না। সমান হতেও পারে, আমরা জানি না, বাট সমান হওয়াটা নেসেসারি ছিল না। এ ছিল, বি ছিল, সি ছিল। যেমন এখানে এ ছিল, বি ছিল, সি ছিল। বাট এরপরে আমরা যেটা করব, স্কয়ার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, সেই স্কেলার ম্যাট্রিক্সে প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদানকে সমান হতে হবে। এ যদি একটা স্কেলার ম্যাট্রিক্স হয় তাহলে এটা হবে a 0 0 0 a 0 0 0 a 3/3 সাইজের একটা স্কেলার ম্যাট্রিক্স। দেখো এর প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান কিন্তু সমান, ঠিক আছে? আচ্ছা, তো এর মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায়, আমরা দুইটা কথা লিখতে পারবো। এর মানে দাঁড়ায় যে ডিটারমিনেন্ট অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ স্কেলার ম্যাট্রিক্স এটা হবে প্রধান কর্ণের উপাদানগুলোর গুণফল, কারণ এটা কিন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। সো এ ইন্টু এ ইন্টু এ, তার মানে হচ্ছে কি এ কিউব। আর কি বলতে পারবো আমরা? আমরা আরো বলতে পারবো যে এ ইনভার্স সমান সমান কি দাঁড়াবে তাহলে? 1/a 0 0 0 1/a 0 0 0 1/a। ঠিক আছে, একটা এক্সাম্পল দিব নাকি? এক্সাম্পল দেখো, a equals to 2 0 0 2 হলে a ইনভার্স ইকুয়ালস টু হোয়াট? তাহলে a ইনভার্স কত হবে? a ইনভার্সটা হবে হাফ 0 0 হাফ। এটা জাস্ট আমি একটা 2/2 ম্যাট্রিক্স দিই, সিম্পল একটা এক্সাম্পল দিলাম। তুমি চাইলে বড় ম্যাট্রিক্স, যে কোনো বড় ম্যাট্রিক্স 4/4 5/5 যে কোনো বড় ম্যাট্রিক্স স্কেলার যদি হয়, কর্ণ যদি হয় খুব ইজিলি বের করে ফেলতে পারবা। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, একটা গাণিতিক সমস্যা দিছে। কোথায় আসছে দেখো? বুয়েট 22-23। দেখো সিম্পল কথা বলতেছি, বাট এই সিম্পল কথাগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন এসে গেছে, একটা এমসিকিউ এসে গেছে। সো বেসিক জিনিস থেকেই প্রশ্ন আসে, খুব কঠিন জিনিস থেকে যে প্রশ্ন আসে তা না। আচ্ছা, সো প্রশ্ন কি বলছে দেখো। প্রশ্ন বলছে যে ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে 3√3। একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু হচ্ছে 3√3, ঠিক আছে? একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে 3√3। এরপরে বলছে যে ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে স্কেলার ম্যাট্রিক্স, তার মানে আমাকে এমন একটা ম্যাট্রিক্স নিতে হবে যে ম্যাট্রিক্সটার প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদান হবে সমান। ওকে ফাইন। সো দেখো কি বলছে, স্কেলার ম্যাট্রিক্স বলছে, ডিটারমিনেন্টের ভ্যালুটা দিয়ে দিছে। আমি কি জানি বলতো? আমি জানি
যে স্কেলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয় প্রধান কণের উপাদানগুলোর গুণফল। তো এখানে দেখো মাত্রাটা দিয়ে দেয়নি, মাত্রা কত সেটা দিয়ে দেয়নি, বাট আমি যদি 3/3 সাইজের একটা স্কেলার ম্যাট্রিক্স ধরি আমার হিসাব নিকাশ সুবিধা হবে। কেন 3/3? 3/3 এই কারণে নিলাম কারণ এই যে এইটাকে লেখা যায় √3² ইন্টু √3, তার মানে হচ্ছে √3³ তার মানে হচ্ছে √3 ইন্টু √3 ইন্টু √3। এবং আমি তো জানি যে নির্ণায়কটা হবে অ্যাকচুয়ালি প্রধান কোণের উপাদানগুলোর গুণফল। আমি যদি 3/3 সাইজের একটা স্কেলার ম্যাট্রিক্স ধরি এবং সেই স্কেলার ম্যাট্রিক্সটা তাহলে কিরকম হবে, এটা তাহলে এরকম হওয়াটা স্বাভাবিক, √3 0 0 0 √3 0 0 0 √3 এরকম হওয়াটা স্বাভাবিক। কারণ সেই ক্ষেত্রে ভ্যালুগুলো গুণ করলে 3টা √3 গুণ হচ্ছে, গুণ হয়ে 3√3 চলে আসতেছে, তাই না? তার মানে এই ম্যাট্রিক্সটা দেয়া নাই, মাত্রাও দেয়া নাই, বাট আমাদের সুবিধার্থে আমরা কিন্তু চাইলে এভাবে ধরতে পারি, তাই না? ওকে ফাইন। এবার দেখো আমাকে ভ্যালু বের করতে হবে কিসের? ভ্যালু বের করতে হবে √3i + a হোল স্কয়ারের ডিটারমিনেন্টের। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয় নাই, ইম্পর্টেন্ট কথা আমি একটু বলতে চাই। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n এর ডিটারমিনেন্ট, ঠিক আছে, এইটা ইকুয়ালস টু হবে ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার n। খুবই মজার সূত্র, খুবই মজার সূত্র, ঠিক আছে। এটা কি বলতেছে এটা একটু দেখো, বোঝার চেষ্টা করো কি বলতেছে। বলতেছে যে a টু দি পাওয়ার n এর ডিটারমিনেন্ট যা হবে এর ডিটারমিনেন্টের পাওয়ার n করলে তত হবে। একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো a হচ্ছে গিয়ে 2 1 4 -3, ঠিক আছে। এত হলে তোমাকে প্রশ্ন করছে যে a টু দি পাওয়ার 50 এর নির্ণায়ক কত, নির্ণায়ক কত। এটা যদি হয় তাহলে a টু দি পাওয়ার 50 এর নির্ণায়ক কত। এখন তুমি তো a টু দি পাওয়ার 50 বের করে যদি নির্ণায়ক বের করতে চাও তাহলে তো শেষ, তুমি ওখানেই শেষ। তো a টু দি পাওয়ার 50 বের করে নির্ণায়ক বের করা যে কথা, এর নির্ণায়ক বের করে সেইটার উপর পাওয়ার 50 দেওয়া কিন্তু একই কথা, সূত্র কিন্তু এটাই বলতেছে। আমরা কি করব, এইটার নির্ণায়ক বের করব, ঠিক আছে। ডিটারমিনেন্ট অফ a অর্থাৎ এর নির্ণায়ক বের করব। বের করলে কত দাঁড়াচ্ছে, 2 × -3 -4 × 1। এই যে এই বরাবর দুইটা উপাদানের গুণফল, এই বরাবর দুইটা উপাদানের গুণফল, সো হিসাব নিকাশ করলে -6 -4 তার মানে হচ্ছে -10। সো a টু দি পাওয়ার 50 কত হবে, a টু দি পাওয়ার 50 আমরা জানি না, বাট a টু দি পাওয়ার 50 ডিটারমিনেন্ট আমরা জানি। ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার 50 এটা মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ a সম্পূর্ণটার পাওয়ার 50, এবং এই ভ্যালুটা আমরা জানি, ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু কত সেটা আমরা জানি, সেটা হচ্ছে -10। সো -10 টু দি পাওয়ার 50 তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 50। খুবই সুন্দর প্রপার্টি না, খুবই সুন্দর প্রপার্টি। এই প্রপার্টি দিয়ে আমরা কিন্তু চাইলে অনেক বড় বড় পাওয়ার যদি থাকে সেই ক্ষেত্রেও নির্ণায়কের ভ্যালুটা খুব ইজিলি বের করে ফেলতে পারি। ফাইন। এবার দেখো, এবারে এই অঙ্কটার দিকে তাকাও। এখানে আমার আছে √3a, সো √3i, i মানে কি, i মানে আইটা অ্যাকচুয়ালি আমি বলি নাই, তাই না। দেখো আইটা অ্যাকচুয়ালি বলবো, আমি একটু আই পড়ায় আসি, পরে এসে তারপরে অঙ্কটা করাই। দেখো আই হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। স্কেলার ম্যাট্রিক্স তোমরা পড়ছো, স্কেলার ম্যাট্রিক্সে কি হয়, প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদান সমান হয়। এবার দেখো প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদান যদি 1 হয়, 1 হয়, তাহলে সেটাকে বলো অভেদক ম্যাট্রিক্স। 1 0 0
0 1 0 0 0 1, ঠিক আছে? এটা হচ্ছে 3/3 বা 3 মাত্রার একটা অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এই অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আবার আমরা যদি সেম দুইটা পয়েন্ট বলি, অভেদক ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে অভেদক ম্যাট্রিক্স নিজেই। দেখো আমরা আমাদের গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বলতে চাই। পয়েন্ট দুইটা হচ্ছে এরকম, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট। আমাদের 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে এরকম, ডিটারমিনেন্ট আমরা বের করবো ফার্স্টে। অভেদক ম্যাট্রিক্স এর নির্ণায়ক, অভেদক ম্যাট্রিক্সের নির্ণায়ক এটা হচ্ছে কত? দেখো 1 1 1, দিস ইজ কাইন্ড অফ এ স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সে যেভাবে আমরা প্রধান উপাদানগুলো গুণ করে দিই, 1 1 1 গুণ করলে কি আসে? 1 আসে। সো 1 কিউব, দ্যাট মিন্স 1। আর নির্ণায়কটা কি হবে? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এটাকে আমি এ দিয়ে লিখছি, বাট এটাকে তুমি কিন্তু এ দিয়ে লিখবা না। নর্মালি দিস ইজ নোন অ্যাজ আই, ঠিক আছে? I3 3 মাত্রার, সেজন্য এখানে একটা 3 3/3 লেখার দরকার নেই, একটা 3 লিখলেই হবে। এবং অভেদক ম্যাট্রিক্সকে আই দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে লেখার নিয়ম। তাহলে আমাদের আই ইনভার্স, বা বাংলায় লিখি অভেদক ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স টি নিজেই, মানে নিজে নিজের ইনভার্স ম্যাট্রিক্স। দ্যাট মিন্স এইটা এবং এইটার ইনভার্স পরস্পর সমান, ঠিক আছে? ইনভার্স বের করার কন্ডিশন কি? ইনভার্স বের করার কন্ডিশন হচ্ছে নির্ণায়কের ভ্যালুটা অশূন্য হবে, ঠিক আছে? আমাদের নির্ণায়কের ভ্যালু যেহেতু 1, তার মানে ইনভার্স আছে। এবং ইনভার্স যদি থাকে তাহলে ইনভার্সটা কত? প্রশ্ন হচ্ছে বা উত্তর হচ্ছে অভেদক ম্যাট্রিক্সের ইনভার্স অভেদক ম্যাট্রিক্স নিজেই। ওকে ফাইন। সো এখানে দেখো আমাদের প্রশ্ন দেখো, √3i, এটাকে আমরা জানি, এটা আমরা জানি, কারণ আই কত সেটা আমরা জানি। 3 মাত্রা এখানে ধরছি, তো তার মানে আই এটাকেও 3 মাত্রা ধরতে হবে। সো √3i মানে হচ্ছে √3 ইন্টু 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে? এখন √3i প্লাস কি a, এটা একটু বের করে নিই আমরা। এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে √3 1 0 0 0 1 0 0 0 1 প্লাস a। এ তো আমরা বের করছি অ্যাকচুয়ালি, এ হচ্ছে √3 0 0 0 0 √3 0 √3 0 0 0 √3। সো এইটাকে যখন তুমি গুণ করবা তখন অ্যাকচুয়ালি কি হবে? দেখো তোমরা হয়তো জানো যে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কি হয়, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে স্কেলার ভ্যালুটা কি হয়, ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হয়। সো এই যে √3, এটাকে কি করতে হবে? এই ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের সাথে গুণ করতে হবে। নির্ণায়কের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ হয়, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলো উপাদানের সাথে গুণ করতে হবে। তাহলে √3 কে যদি আমি সবগুলো উপাদানের সাথে গুণ করে দেই, তাহলে আসবে এরকম √3 0 0 0 √3 0 0 0 √3 প্লাস এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা ছিল এরকম 0 √3 0 0 0 √3। সো তুমি যদি দুইটাকে যোগ করো, যোগ করলে কি হবে? এইটার সাথে এইটা, এভাবে প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান যোগ হবে। √3 এর সাথে √3 যোগ করলে হয় 2 √3 0 0 0 2 √3 0 0 0 2 √3। সো দিস ইজ √3i প্লাস a। এই ম্যাট্রিক্সটার ভ্যালু √3i প্লাস a এর ভ্যালু হচ্ছে এটা। আমাদের টার্গেট হচ্ছে, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এইটার স্কোয়ার করে নির্ণায়ক বের করা। যে ম্যাট্রিক্সটা বের করছে সেটাকে স্কোয়ার করব, স্কোয়ার করে নির্ণায়ক বের করব, নাকি নির্ণায়ক বের করে স্কোয়ার করব? বলো কোনটা করব? স্কোয়ার করে নির্ণায়ক করব নাকি নির্ণায়ক বের করে স্কোয়ার করব? দুটোই কিন্তু একই জিনিস। আমি একটু আগে বলছিলাম, আমি কিন্তু তোমাদেরকে এই জন্য একটু আগে বলেছি যে তুমি যদি
পাওয়ার এন করে নির্ণায়ক বের করো, যা আসবে নির্ণায়ক বের করে পাওয়ার এন করলে তাই আসবে। তার মানে এ স্কোয়ার করে নির্ণায়ক করলে যা আসবে নির্ণায়ক বের করে স্কোয়ার করলে তাই আসবে। আচ্ছা, তার মানে আগে আমরা নির্ণায়ক বের করে নিই, ঠিক আছে? আগে আমরা নির্ণায়ক বের করে নিই। তাহলে নির্ণায়ক যদি বের করি √3i প্লাস এ, এটা নির্ণায়কটা কি হবে দেখো, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের নির্ণায়ক আমরা জানি, স্কেলার ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে প্রধান কোণের উপাদানগুলোর গুণফল। তো 2√3 2√3 2√3 গুণ করতে হবে। 2√3 তিনটা যদি গুণ করি তাহলে কিউব আসতেছে, তার মানে 2 কিউবের ভ্যালু হচ্ছে 8, আর এটা হচ্ছে 3√3, তার মানে 3 আসতে 24√3। সো আমরা যদি এটাকে বর্গ করে দেই √3i প্লাস এ হোল স্কোয়ার করে দেই, তাহলে কি হবে, এই ভ্যালুটাকে হোল স্কোয়ার করতে হবে, 24√3 হোল স্কোয়ার করতে হবে। হোল স্কোয়ার করলে তোমার যেটা আসে 1728 আসে, 1728 আসে, এন্ড দ্যাটস দ্য অ্যান্সার। তো এটা কেন করলাম? এটা করলাম কারণ যেহেতু √3i প্লাস এ এটার হোল স্কোয়ারে নির্ণায়ক এবং √3i প্লাস এ সম্পূর্ণটার হোল স্কোয়ার একই জিনিস, ঠিক আছে? এই জন্য আমরা এটা করতে পারছি। তাহলে আমাদের অ্যান্সার দেখো, অ্যান্সার কোথায়? অ্যান্সার হচ্ছে 1728। তো বোঝা যায় কিনা বলো, বোঝা যায় কিনা, কেমন লাগলো বলো? আমরা বইটার একটা কোশ্চেন করে ফেললাম। ওকে, নেক্সট হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা দেখতে কিরকম? মনে করা যাক যে প্রধান কোণ বরাবর কিছু উপাদান আছে, 2 আছে, 3 আছে, 4 আছে সাপোজ। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে এই যে মুখ্য কোণের উপরের উপাদানগুলা, উপরেগুলা বাদ দাও, নিচের সবগুলো শূন্য হতে হবে। মুখ্য কোণের নিচের সবগুলো উপাদান শূন্য হতে হবে। আমি এখানে শূন্য দিয়ে দিই, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, ঠিক আছে? উপরে কি আছে এটা আমার দেখার দরকার নেই, বাট সবগুলো শূন্য হওয়া যাবে না, বা সবগুলো শূন্য হলে কিন্তু এটা কর্ণ ম্যাট্রিক্স হয়ে যাবে। সবগুলো শূন্য হওয়া যাবে না, কমপক্ষে একটা অশূন্য হতে হবে। সো যদি তোমার উপরের উপাদানগুলা, মুখ্যকোণের উপাদানগুলার কমপক্ষে একটা অশূন্য হয় এবং নিচের সবগুলো যদি শূন্য হয়ে যায় তাহলে তাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। যেমন দাও হচ্ছে এখানে 1, এখানে -1, এখানে একটা শূন্য দিয়ে দাও। ওকে, সো কি দেখা যাচ্ছে দেখো, আরে দেখো, এটা হচ্ছে প্রধান কর্ণ, প্রধান কর্ণের নিচের সবগুলো উপাদান শূন্য। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে তোমার বলবে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। প্রধান কর্ণের নিচের সকল উপাদান শূন্য। আচ্ছা বলো এখানে কতগুলো শূন্য আছে? আচ্ছা এখানে তো 3টে শূন্য আছে, এটা তো দেখাই যাচ্ছে। এটা যেহেতু 3/3 সাইজের ম্যাট্রিক্স, তো 3টে শূন্য আছে। n মাত্রার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে, n মাত্রার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে প্রধান কোণের এক সাইডে কতগুলো শূন্য থাকবে? এটা কিন্তু আমি বলে দিছি, তাই না? দুইটা মারাত্মক পয়েন্ট বলে দিছিলাম তোমাদের। সো পয়েন্ট দুটো আমি আরেকবার বলি। কি বলছিলাম? এক হচ্ছে নির্ণায়কের ভ্যালু বলছিলাম আমরা, তাই না? নির্ণায়কের ভ্যালু। তো নির্ণায়কের ভ্যালুটা কি হবে? আচ্ছা এটা এইভাবে লেখো, ঊর্ধ্ব, ঊর্ধ্ব বানান কি? ঊর্ধ্ব কেমন বানান? এরকম, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এর নির্ণায়ক ইকুয়ালস টু প্রধান কোণের উপাদানের গুণফল। মজা না? প্রধান কর্ণের উপাদানের গুণফল। 2 নাম্বার কি বলছিলাম? 2 নাম্বার বলছিলাম যে
প্রধান কর্ণের নিচে শূন্য সংখ্যা কয়টা হবে বলতো? কয়টা শূন্য আছে? n স্কয়ার মাইনাস a ডিভাইডেড বাই 2 সংখ্যক। দেখো আমি কিন্তু লিখছিলাম এটা যদি n মাত্রার হতো, n মাত্রার হলে এখানে n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ভাবে 1 পর্যন্ত যাইতো, সো এতগুলা শূন্য থাকতো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আপার, এটা গেল হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কিরকম সেটা হবে এরকম, তোমার মনে করো 2 3 4 আছে, নিম্ন মানে হচ্ছে উপরের গুলো শূন্য হবে, 0 0 0, ঠিক আছে? আচ্ছা, আর এখানে যা খুশি তাই দাও, 3 4 5 দিয়ে দাও। তাহলে এখানে খেয়াল করো, এইখানে তোমার এই যে এই তিনটে উপাদান হচ্ছে শূন্য। প্রধান কর্ণের উপরে সবগুলো উপাদান যদি শূন্য হয়, ঠিক আছে? আচ্ছা, তো এটা নির্ণয় কত বলো তো? এখানে ওটা লিখে দেই, এখানে ওটা লিখে দেই, ঠিক আছে? এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এর নির্ণায়ক কত হবে বলো? নির্ণায়ক এটাও হলো প্রধান কর্ণের উপাদানের গুণফল। আর এখানে শূন্য কতগুলো আছে সেটা তো তুমি জানোই, n স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2 সংখ্যক 0, ঠিক আছে? একটা এক্সাম্পল দেখো, a যদি এরকম হয় 3 4 মাইনাস 1 0 0 0 2 4 5, কিরকম ম্যাট্রিক্স বলো? প্রধান কর্ণের উপরে সবগুলো শূন্য, তার মানে এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে? উপরে সবগুলো শূন্য হলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এবং নিচে সবগুলো শূন্য হলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো এটা নির্ণায়ক কত হবে? নির্ণায়কটা হবে প্রধান কর্ণের উপাদানের গুণফল। সো কত বলো? 3 গুণন 4 গুণন মাইনাস 1, তাহলে 3 4 12 মাইনাস 12, রাইট? ঠিক আছে, এটা গেল একটা নিম্ন ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলে কি হতো মনে করো? 2 5 2, ঠিক আছে? এখানে 0 0 0 0 4 3। সো এটা কিরকম ম্যাট্রিক্স? এটা হচ্ছে প্রধান কর্ণের নিচে সবগুলো উপাদান শূন্য, তার মানে এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা নির্ণয় কত হবে? ডিটারমিনেন্ট অফ বি এটা হবে 2 গুণন 5 গুণন 2, তার মানে হচ্ছে 2 2 4 4 5 20, ঠিক আছে? এই যে এই তিনটে উপাদানের গুণফল, আর এখানে এই তিনটে উপাদানের গুণফল। হ্যাঁ, একটা প্রশ্ন আছে, প্রশ্নটা নিজে নিজে একটু ট্রাই করার সমাধান করো, ট্রাই করার চেষ্টা করো। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে একটা 10x10 বর্গ ম্যাট্রিক্স সর্বনিম্ন কতটি শূন্য আছে? বর্গ ম্যাট্রিক্স হলে হবে না রে ভাই, বর্গ ম্যাট্রিক্স হলে কেমনে হবে? বর্গ ম্যাট্রিক্স হলে হবে না। নিম্ন ত্রিভুজাকার একটা 10x10 সাইজের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সে সর্বনিম্ন কয়টা শূন্য আছে, ঠিক আছে? তো এইটা অ্যাকচুয়ালি কিভাবে করে? তোমার এ ম্যাট্রিক্সটা কিরকম? যেহেতু বলছে নিম্ন ত্রিভুজাকার, তার মানে উপরে সবগুলা হচ্ছে গিয়ে তোমার শূন্য হবে, এবং এইখানে এই যে এইগুলা শূন্য, ঠিক আছে? এরকম কতগুলো শূন্য আছে এটা অ্যাকচুয়ালি আমাদের ফাইন্ড আউট করতে বলছে, এবং আমরা জানি এখানে শূন্য কতগুলো আছে। শূন্য আছে n স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2 সংখ্যক, দ্যাট মিন্স 10 স্কয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 2, 100 মাইনাস 10 90, 90 বাই 2, তার মানে হচ্ছে 45। এতগুলো শূন্য আছে।
আচ্ছা, এবার আমরা পড়বো ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে? সিঙ্গুলার, নন সিঙ্গুলার। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, ব্যতিক্রমী কাকে বলে? যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় এবং ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0 হয়, তবে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে? আর এক্ষেত্রে কি হবে, এ বর্গ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0 হলে নন সিঙ্গুলার। আচ্ছা, তার মানে তোমার হচ্ছে গিয়ে সিঙ্গুলার হলে বা ব্যতিক্রমী হলে, সিঙ্গুলার হলে বা ব্যতিক্রমী হলে নির্ণায়কের ভ্যালুটা শূন্য হয়, এবং যদি নন সিঙ্গুলার হয় বা অব্যতিক্রমী হয় সেক্ষেত্রে ডিটারমিনেন্টের ভ্যালু অশূন্য হয়। ব্যতিক্রমী ম্যাট্রিক্সে কিন্তু নির্ণায়ক থাকে না, সরি কি বলতেছি, ইনভার্স ম্যাট্রিক্স থাকে না, ঠিক আছে? ব্যতিক্রমী ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স থাকে না, অব্যতিক্রমী থাকে। দুইটা মারাত্মক পয়েন্ট, এখানে একটা মারাত্মক পয়েন্ট, এখানে একটা মারাত্মক পয়েন্ট। তো সেই মারাত্মক পয়েন্টগুলো হচ্ছে এরকম, কিরকম, ইনভার্স ম্যাট্রিক্স নেই, আর এখানে ইনভার্স ম্যাট্রিক্স আছে। ইনফ্যাক্ট এটাই ইনভার্স থাকার শর্ত, তোমার যদি নন সিঙ্গুলার হয় তাহলে ইনভার্স থাকবে, যদি সিঙ্গুলার হয় বা ব্যতিক্রমী হয় সেক্ষেত্রে ইনভার্স থাকবে না। তো এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স থাকার অন্যতম না, এটা হচ্ছে প্রধান শর্ত, ঠিক আছে? কারণ তোমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স আগে বের করে থাকো তাহলে দেখবা যে নির্ণায়কের ভ্যালুতে ভাগ দিতে হয়। সো যেটা নির্ণায়কের ভ্যালু শূন্য, শূন্য দিয়ে তো তুমি ভাগ দিতে পারবা না, রাইট? এবার দেখো, এইটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এর ভ্যালু কত, কোথায় আসছে, বুয়েট 21/22 প্রিলিতে আসছে, মেবি প্রিলিতে আসছে, তখন প্রিলিতে আসলে এমসিকিউ আসে। সো এখানে একটা প্রশ্ন আসছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, তুমি জানো যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে বলো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ এ শুড বি ইকুয়ালস টু 0। তার মানে এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। সুতরাং a plus 3, 3, 6, a minus 4, this should be equals to 0. ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়? ডিটারমিনেন্ট হচ্ছে তোমার আর গুণ করে এটার সাথে এটা, a plus 3 তার সাথে a minus 4 minus 3 6 18 equals to 0. a স্কয়ার প্লাস 3a minus 4a, তাহলে মাইনাস a minus 12 minus 18 equals to 0. a স্কয়ার মাইনাস a minus 30 equals to 0. তো 5 6 30 হচ্ছে, তাই তো? a স্কয়ার মাইনাস 6a প্লাস 5a মাইনাস 30 equals to 0. সো কত আসতেছে? মাইনাস 6 সরি 6 মাইনাস 5 আসতেছে। এটা সমাধান করলে আসতেছে a এর ভ্যালু আসতেছে 6, মাইনাস 5। 6, মাইনাস 5 আছে নাকি? আছে। সো 6, মাইনাস 5 will be your answer. ক্লিয়ার? আচ্ছা, ম্যাট্রিক্সের সমতা। দুটো ম্যাট্রিক্স কখন সমান হয়? দুটো ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের মাত্রা সমান হয়। ফার্স্ট কথা হচ্ছে তাদের মাত্রা সমান হতে হবে। এটা একটা 2/2 ম্যাট্রিক্স, এটাও একটা 2/2 ম্যাট্রিক্স, মাত্রাটা সমান। যদি মাত্রা সমান না হয় তাহলে ওদের সমান হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা দেখবো এই উপাদানগুলো কি কি আছে। এবার ধরো যে মাত্রাটা সমান হয়ে গেল, 2/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স, মাত্রা সমান। এবার আমরা উপাদানগুলোর দিকে তাকাবো। উপাদানগুলো কি আছে? এখানে উপাদানগুলো আছে x plus 3 মাইনাস x মাইনাস 1। উপাদানগুলো কারেসপন্ডিং এলিমেন্ট, যেগুলো উপাদানগুলো সমান হতে হবে। x plus 3 should be equals to minus x minus 1. দেখো, x plus 3 should be equals to minus x minus 1। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালুটা পেয়ে যাব। x এর ভ্যালু হচ্ছে 2x এর ভ্যালু আসতেছে তোমার -4, x এর ভ্যালু আসতেছে -2। তারপরে কি আছে দেখো, এই উপাদানটা সমান হবে, অর্থাৎ 2y plus x equals to 0 হবে। 2y plus x equals to 0 হবে।
এক্স এর ভ্যালু তুমি অলরেডি জানো -2, 2y - 2 = 0। এখান থেকে তুমি y এর ভ্যালুটা পেয়ে যাবে, y এর ভ্যালুটা হয়ে যাবে কত 1, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইখানে যে উপাদানটা আছে এবং এইখানে যে উপাদানটা আছে এটাকে সমান হতে হবে, মানে প্রত্যেকটা উপাদানের সমান হতে হবে। আচ্ছা, তার মানে z - 1 দিস ইজ ইকুয়ালস টু 3। তো এখান থেকে আমি z এর ভ্যালুটা পেয়ে যাব, z এর ভ্যালুটা হচ্ছে 4। এবং ফাইনালি এই উপাদানটা এবং এই উপাদানটা সমান হতে হবে। এখানে আছে 4w - 8 = 2w। তাহলে আমার চলে আসতেছে 2w = হচ্ছে 8, w এর ভ্যালু হচ্ছে 4। সো সমতার ব্যাপারটা বুঝতে পারছো। সমতা হতে গেলে কি করতে হবে, করেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হতে হবে। এখানকার a11 এখানকার a11 এর সমান হবে, এখানকার a22 এখানকার a22 এর সমান হতে হবে। আচ্ছা, তারপরে ফাইনালি আমাকে ভ্যালু বের করতে বলছে এই জিনিসটার। তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু আমরা বের করছি -2, y এর ভ্যালু কত বের করছি, y এর ভ্যালু বের করছি 1, তাহলে +1, z এর ভ্যালু কত বের করছি 4, w এর ভ্যালু বের করছি 4, -1 4 4 8, -1 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে +1 8, তার মানে আছে 9 and 9 will be your answer. ক্লিয়ার? সো ম্যাট্রিক্সের সমতার অঙ্কগুলো এইভাবে করা যেতে পারে। নেক্সট দেখো কি বলছে, ম্যাট্রিক্সের সাথে স্কেলার সংখ্যার গুণ। যখন তুমি কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো স্কেলার ভ্যালু মানে কি ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের গুণ না, ম্যাট্রিক্সের সাথে একটা সংখ্যার গুণ, অশূন্য সংখ্যার গুণ। তো মনে করো 3 গুণ করব, এই একটা ম্যাট্রিক্স এটার সাথে 3 গুণ করব। যখন তুমি কোনো ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার ভ্যালু গুণ করবা, ওই স্কেলার ভ্যালুটা অর্থাৎ এই যে 3 প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে, প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। তাহলে 3a এটা সমান সমান হবে কত? দেখো মনে হতে পারে যে খুব ইজি টপিক করাচ্ছি, বাট না, এই কনসেপ্টের অঙ্ক কিন্তু বুয়েট সহ অন্যান্য যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সব জায়গায় অলরেডি এসেছে। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের গুণের এই যে ব্যাপারটা সব জায়গা থেকে এসেছে। সো 100% ফোকাস এদিকে, ঠিক আছে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি, বেসিক জিনিস, বাট বেসিক থেকে কিন্তু অঙ্ক আসে। তোমরা কঠিন অঙ্ক আসলে পারো, বেসিক জিনিস আসলে ভুল করো। তো এই জন্য বেসিকটা আগে দেখো। ম্যাট্রিক্সের সাথে 3 গুণ করো, সবগুলো উপাদানের সাথে 3 গুণ করে দাও, কত হচ্ছে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। বাহ, 3 এর ঘরের নামতাটা আরেকবার হয়ে গেল আমাদের। সেই গেল গুণ করার ব্যাপার। কমন নিতে গেলে কি করতে হবে? কমন নিতে গেলে প্রত্যেকটা উপাদান থেকে কমন নিয়ে বের করতে হবে, প্রত্যেকটা উপাদান থেকে কমন নিয়ে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেমন আমি কমন নিয়ে দেখাই। এখান থেকে যদি আমি 2 কমন নেই, 2 কমন নিলে কি হবে, 3 থেকে 2 বের করে নিয়ে আসো, তো এটা হয়ে যাবে 3/2, এটা হয়ে যাবে 2, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, -2 কে 2 দিয়ে ভাগ করলে -1 0, 5 কে 2 দিয়ে ভাগ করলে 5/2, -6 কে 2 দিয়ে ভাগ করলে -3। তার মানে তুমি যখন বের করে নিয়ে আসবা কিছু, প্রত্যেকটা উপাদান থেকে বের করে নিয়ে আসতে হবে, যখন গুণ করবা প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করতে হবে। আচ্ছা, সো এটা যদি বুঝো, তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তার মানে কে এ, ঠিক আছে, কে এ কত হবে, কে এ, কে বি, কে সি, কে ডি, কে ই, কে এফ, কে জি, কে এইচ, কে আই, সবগুলোর সাথে গুণ, ঠিক আছে। হোয়ারএস নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু আলাদা। নির্ণায়কের ক্ষেত্রে জিনিসটা কিরকম, নির্ণায়কের ক্ষেত্রে তুমি যখন গুণ করবা, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম এর সাথে গুণ করতে হবে, সম্পূর্ণটার সাথে না। যেমন এ যদি একটা নির্ণায়ক হয়, এ বি সি ডি ই এফ
জি এইচ আই, ঠিক আছে। এ যদি একটা নির্ণায়ক হয় সেক্ষেত্রে কে এ কিরকম হবে, কে এ হবে যে কোনো একটা সারির সাথে, সাপোজ কে এ অথবা কে বি অথবা কে সি, ঠিক আছে। বাকিগুলোতে কিন্তু নো চেঞ্জ, ডি ই এফ জি এইচ আই। অথবা এরকম হতে পারতো এ বি সি ডি ই এফ কে জি কে এইচ কে আই, এরকম হতে পারতো। অথবা তুমি চাইলে কলামের সাথে গুণ করতে পারতা, ঠিক আছে। এটা হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে। নির্ণায়কের ক্ষেত্রে কমন নিতে গেলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে হয়, গুণ করলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করতে হয়। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলোর সাথে গুণ করতে হয় বা সবগুলো থেকেই কমন নিতে হয়। তাহলে এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই কনসেপ্টের অঙ্ক কিন্তু বইটা আসছে। খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখো, determinant of Ka equals to what? Determinant of Ka equals to what? দেখো, এ হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সাথে কি করছো, কে গুণ করছো, ম্যাট্রিক্সের সাথে কে গুণ করছো। আচ্ছা, কে গুণ করলে কি হয়ে গেছে, এই ম্যাট্রিক্সটা হয়ে গেছে। এখন তুমি এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করবা, এইটার নির্ণায়ক বের করবা। তো এইটার যখন তুমি নির্ণায়ক বের করবা, দেখো কমন নেওয়ার সময় আমরা কি করব, যখন আমি এটা নির্ণায়ক করতেছি, এর মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ কে এ, এর মানে হচ্ছে কে এ কে বি কে সি কে এ বি সি ডি কে ডি কে ই কে এফ কে জি কে এইচ কে আই। আচ্ছা, বাট যখন আমি কমন নিব, এটা কিন্তু এখন নির্ণায়ক হয়ে গেছে, এটা কিন্তু আর ম্যাট্রিক্স না, নির্ণায়ক হয়ে গেছে। গুণ করার সময় আমি গুণ করছি ম্যাট্রিক্সের নিয়মে, বাট এখন কমন নিব নির্ণায়কের নিয়মে। তো যখন আমি নির্ণায়কের নিয়মে কমন নিব, কমন নিলে কি হবে, কমন নেওয়ার সময় প্রথম রো থেকে একটা কে, দ্বিতীয় রো থেকে একটা কে, তৃতীয় রো থেকে একটা কে, তিনটা কে কমন নিয়ে হয়ে আসবে আমার এ বি সি ডি ই এফ জি এইচ আই। এর মানে দাঁড়াচ্ছে কে কিউব ডিটারমিনেন্ট অফ এ। কথাটা বুঝো কিনা বলো, ডিটারমিনেন্ট অফ কে এ ইজ ইকুয়ালস টু কে কিউব ডিটারমিনেন্ট অফ এ। কিউব কেন হয়েছে, কিউব এই জন্য হয়েছে কারণ এটা 3/3 ম্যাট্রিক্স ছিল। যদি এটা n/n ম্যাট্রিক্স হতো তাহলে কিন্তু কিউব না হয়ে n হতো। ব্যাপারটা কি বুঝা গেছে? সোজা বাংলায় আমি বলি, সোজা বাংলায় বলি, ডিটারমিনেন্ট অফ কে এ, যেখানে কে এ হচ্ছে কি একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইজ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট অফ এ। খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। সূত্র হিসেবে মনে রাখবা। আচ্ছা, সো বলো দেখি, বলো দেখি a equals to 2 3 4 1 হলে 7a is equals to what? কে বলতে পারবে? এ ম্যাট্রিক্সে দেওয়া আছে 7a ম্যাট্রিক্সের নির্ণায়ক কত জানতে চাইছে, 7a ম্যাট্রিক্সের নির্ণায়ক। এখন কি করব আমরা, আমরা এটা সবগুলোর সাথে 7 গুণ করব, 7 গুণ করে তারপর সেই ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করব, রাইট? না, আমরা এইভাবে করব না। আমরা কি করব, আমরা জানি, কি জানি, আমরা অনেক কিছু জানি। আমরা কি জানি, আমরা জানি, আমরা জানি ডিটারমিনেন্ট অফ 7a is equals to 7 টু দি পাওয়ার n। এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালুটা হচ্ছে গিয়ে মাত্রা। এটা কত মাত্রা বলো, এটা হচ্ছে 2/2 মাত্রা। তো n এর ভ্যালুটা হবে
2, n এর ভ্যালুটা হবে 2, তাহলে 7 স্কয়ার ডিটারমিনেন্ট অফ a, রাইট? এটাই তো লিখছি, ডিটারমিনেন্ট অফ k ইজ ইকুয়ালস টু k টু দি পাওয়ার ডিটারমিনেন্ট অফ a। সো 7 এর ডিটারমিনেন্ট হবে 7 টু দি পাওয়ার 2, যেহেতু মাত্রা 2, ডিটারমিনেন্ট অফ a, তার মানে 49 গুণন নির্ণয় কত বলো, এর নির্ণয় কত, 2 1 কে 2 মাইনাস 3 4 12, 2 মাইনাস 12, 2 মাইনাস 12 মানে হচ্ছে মাইনাস 10, তার মানে হচ্ছে মাইনাস 490। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার না ভেজাল আছে বলো? কথা মনে হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে, কথা মনে হচ্ছে ক্লিয়ার। আচ্ছা এখানে এন জিনিসটা কি একটু তোমাদেরকে বলে দেই। এন হচ্ছে ম্যাট্রিক্স এর অর্ডার বা মাত্রা। সো তোমার যদি ম্যাট্রিক্সের মাত্রা জানা থাকে তাহলে এই কনসেপ্টের অঙ্ক করতে পারো। এই কনসেপ্টের ইনভার্সের অঙ্কও আসে, ইনভার্স যখন আমি পড়াবো, ইনভার্স রিলেটেড সূত্রটা পড়াবো, আপাতত এটা মাথায় রাখো। যোগ বিয়োগ, ঠিক আছে, যোগ বিয়োগ আমরা করব। আমরা কি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এটা পড়াইছি? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এটা কেন পড়াইছি? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এটা কেন পড়াইছি? এখানে একটা পেজ নেওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি আমি পেজ নেই নাই, পেজ না নিয়ে আমরা এখানে সবকিছু করে ফেলছি। আচ্ছা খেয়াল করো, এতক্ষণ আমি যা পড়াইছি এটা আসলে যোগ বিয়োগ রিলেটেড কিছু না, হ্যাঁ এটা আগের টপিকে চলতেছিল, যোগ বিয়োগটা আসলে এখন শুরু করবো, ঠিক আছে? যোগ বিয়োগ রিলেটেড কিছু না, এটা প্রিভিয়াস যে টপিক ছিল সেই টপিকের সাথে কন্টিনিউ হবে। ওকে।